সুপ্রিয় দর্শক, বিএম জাহাঙ্গীর নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার অতিথি একজন সিনিয়র সাংবাদিক আমাদের শেখ মামুনুর রশিদ। সবাই 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 তাকে চেনেন, বিশেষ করে যারা রাজনৈতিক বিটের সাংবাদিক এবং দীর্ঘদিন সাংবাদিকতা পেশা আছেন, তাদের অনেকের কাছে পরিচিত মুখ আমাদের শেখ মামুন ভাই। তো শেখ মামুন ভাইয়ের একটা দীর্ঘ ক্যারিয়ার, উনি সাংবাদিকতায় দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিটেই বেশি কাজ করেছেন এবং এখন উনি আছেন। এখন বর্তমানে উনি দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি, রাজনৈতিক নিউজ বেশি করেন, বিভিন্ন অ্যানালাইসিস নিউজ করেন। ওনার লেখার মান অনেক ভালো। আমি নিজেই ওনার লেখার একজন ভক্ত, ভালো লেখেন। তো আর সবচেয়ে বড় কথা হলো যে শেখ মামুন ভাই পলিটিক্যাল বিটে অনেক খবর রাখেন, অনেক খবর উনি লেখেন, যা তার চেয়ে ওনার কাছে অনেক খবর থাকে। সেটা একটা বিশাল প্লাস পয়েন্ট। সেই কারণে আমি মনে করি যে এই শোর বাইরে ব্যক্তিগতভাবে রাজনীতি নিয়ে ওনার সাথে আমার অনেক আলোচনা হয়। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলাপ করব। প্রথমত হলো আমাদের সাংবাদিকতার পেশা, দ্বিতীয়ত হলো বর্তমান সমসাময়িক রাজনীতি। তো মামুন ভাই, আপনাকে আমার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনিও এই দেশের অন্যতম একজন খ্যাতনামা সাংবাদিক। বাংলাদেশের সচিবালয়ের অঙ্গনে আপনি এক নামে পরিচিত এবং আপনি আপনার সাংবাদিকতার যে পেশাদারিত্ব সেটি আপনি বজায় রেখে আপনি সম্প্রতি এই বিএম নিউজ আহ, যে আহ, যে টক শোটা আপনি করেন আমি নিয়মিত দেখি, এবং আপনার এই ধারাবাহিক টক শো গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, শেখার বিষয়ে শিক্ষণীয় মনে হয়। আপনার মাধ্যমে আপনার দর্শক, আপনার যারা শুভাকাঙ্ক্ষী শুভার্থী, সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যে দুটো বিষয় আলোচনার সাবজেক্ট বা বিষয় নির্ধারণ করেছেন, আমি মনে করি এই সময়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং গণমাধ্যমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা এ নিয়ে খোলামেলা কথা বলতেই পারি। সঠিক। তো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মামুন ভাই, আমার প্রশ্ন করার আগে আমার ব্যক্তিগত একটা অভিমত প্রকাশ করি। আমি একটা জিনিস ফিল করি যে আজকে বাংলাদেশের যে অবক্ষয় হয়েছে নানান সেক্টরে, রাজনীতি বলেন, সাংবাদিকতা বলেন, দেশের গণতন্ত্র বলেন, নানান ক্ষেত্রে, আমি মনে করি যে এর অনেকখানি দায় আমাদের, যারা আমরা এই সাংবাদিকতা পেশায় আছি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি নিজে দীর্ঘদিন থেকে ফিল করি সাংবাদিকরা যতদিন দলীয় রাজনীতির বাইরে ছিল, একজন পেশাদার সাংবাদিক ছিল এবং অবিভক্ত সাংবাদিক ইউনিয়ন ছিল। সাংবাদিকরা, হ্যাঁ হতে পারে তার মনের মধ্যে কোনো দলের প্রতি, কারোর প্রতি ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দ থাকতেই পারে, এটি স্বাভাবিক। কিন্তু পেশাগতভাবে কোনো সাংবাদিক কখনো তার কথা আচরণ দ্বারা কোনো দলের প্রতি তার সমর্থন বা এক ধরনের জানায়নি। এই বাংলাদেশে যতদিন সাংবাদিকরা এই ধরনের পেশাদারিত্ব নিয়ে কাজ করেছে, ততদিন সাংবাদিকতা পেশা দেশের মানুষের জন্য, সরকারের জন্য, গণতন্ত্রের জন্য সহায়ক ছিল। তা আমি মনে করি যেই দিন থেকে সাংবাদিকতার মধ্যে এই দলীয় বৃক্ষ ঢুকে গেছে, সেই দিন থেকেই শুধু আমাদের পেশা নষ্ট হয় নাই, আমরা প্রকারান্তরে জনগণকে ফাঁকি দিয়েছি, আমাদের দর্শক, আমাদের আমাদের পাঠক, তাদের সাথে প্রতারণা করে চলেছি এবং সবচেয়ে বড় ক্ষতি করেছি আমরা বাংলাদেশের রাজনীতির। এই সাংবাদিকদের দালালি চামচামির কারণে, সাংবাদিকদের ব্যক্তি স্বার্থের কারণে রাজনীতিবিদরা, রাজনৈতিক দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবং আমি বলতে চাই যে বিগত যে আওয়ামী লীগ সরকার, যে সরকার 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এক ধরনের অভূতপূর্ব বিদায় ঘটেছে, সেই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ব্যক্তিগতভাবে আমার অভিমত হলো এই সাংবাদিকরা অনেকখানি দায়ী। আপনার অভিমতটা কি জানতে চাচ্ছি। আচ্ছা, সাংবাদিকতায় দলবাজি, সাংবাদিকতাকে দলীয়করণ
এবং এই যে সাংবাদিকদের মধ্যে আপনি যে একটা শব্দ বলেন নাই, সেটা আমি এর সাথে যুক্ত করি, সেটা হচ্ছে সাংবাদিকদের এই চাটুকারিতা এবং লোভ, মোহ, এবং এর জন্য নিজেদের আত্মসম্মান, আত্মমর্যাদা বিসর্জন দেওয়া। এই সামগ্রিক বিষয় নিয়ে আমি একটু অন্যভাবে কথা বলি। প্রথমত হচ্ছে যে সাংবাদিকতা দুইটা ভাগে আমি বিভক্ত করি। একটা হচ্ছে এক ধরনের সাংবাদিক আমাদের পেশায় আছেন, যারা নিবেদিত ভাবে তার এই পেশার মধ্যে জীবন যৌবন উৎসর্গ করেন। আরেক ধরনের সাংবাদিক এই পেশার মধ্যে আছেন, যারা যে কোনো ভাবে হোক এই পেশায় আসেন, আসার পরে তাদের যে মূল লক্ষ্য সাংবাদিকতা, সেইটা থেকে বের হয়ে গিয়ে তারা দলীয় রাজনীতির প্রতি, দলের শীর্ষ নেতার প্রতি আনুগত্য প্রদর্শন করতে গিয়ে তারা সাংবাদিকতার যে মূল লক্ষ্য, মূল জায়গা, মূল যাত্রার যে কাঙ্ক্ষিত পথ, সেটা তারা বিচ্যুত হন। এখন আমি আপনাকে একটা জিনিস বুঝাইয়া বলি। আপনি এক ধরনের সাংবাদিক ট্রেড ইউনিয়ন করে, এক ধরনের সাংবাদিক কিছু ভিত্তিক সংগঠন করে। যেমন ধরেন আপনি সচিবালয় পিঠের সাংবাদিক, আপনি জানেন যে সচিবালয় সাংবাদিকদের একটা সংগঠন আছে। বাংলাদেশে যারা সেবা খাত বিট করে তাদের দুইটা সংগঠন আছে। ক্রাইম রিপোর্টারদের একটা সংগঠন আছে। এরকম বাংলাদেশে বিট ভিত্তিক অসংখ্য সংগঠন আছে। এর বাইরে বাংলাদেশে আমরা যারা মেইন স্ট্রিমের সাংবাদিক যাদেরকে সংগঠন বলি, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামটাও বলা যেতে পারে, পার্লামেন্ট জার্নালও বলা যায়। কিন্তু বেসিক্যালি নির্লজ্জ দলবাজি করার ক্ষেত্রে আমরা যে দুটি প্রতিষ্ঠানকে দেখি, তার একটি হচ্ছে প্রেস ক্লাব, আরেকটি হচ্ছে ইউনিয়ন। এখন আমি আপনাকে একটু পেছনের দিকে যাই। প্রথমত হচ্ছে, কারণ এই আলোচনাটা অনেকেই করেন, অনেকে ভুল বোঝেন, অনেকের কাছে ভুল বার্তা যায়, কারণ কথাটা পরিষ্কার না যাওয়ার কারণে। যেমন আমাদের সেই পাকিস্তান আমলে আমাদের অগ্রজ সাংবাদিক নির্মল সেন, কামাল লোহানী সহ, এই কেজি মোস্তফা, অনেক বড় বড় খ্যাতনামা সাংবাদিক, তারা সাংবাদিকদের রুটি রুজির অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছেন, এবিএম মুসা, এবং তারা কিন্তু ট্রেড ইউনিয়ন করেছেন। ট্রেড ইউনিয়ন কিন্তু রাইটস, এটা হলো প্রথম বুঝতে হবে। বাংলাদেশের সরকার, আমরা আইএলও কনভেনশনে স্বাক্ষর করেছি। আমরা কিন্তু সবাই শ্রমিক। আমরা আমাদের মর্যাদাটাকে মানুষের সামনে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য বলি আমরা গণমাধ্যম কর্মী। কার্যত কিন্তু আমরা শ্রমিক। গণমাধ্যম কর্মী বলে বাংলাদেশের আইন কানুন কোথাও কোনো জায়গায় লেখা নাই। সব জায়গায় লেখা আছে আপনি ওয়েস্ট বোর্ড অনুযায়ী আপনি একজন শ্রমিক। শ্রমিকের একটা বেতন কাঠামো থাকে, ওয়েস্ট বোর্ড থাকে, বিভিন্ন সেক্টরে থাকে, গার্মেন্টস শ্রমিকদের থাকে, চা শ্রমিকদের থাকে, সাংবাদিকদেরও থাকে। এবং এই ওয়েস্ট বোর্ড পাকিস্তান আমলের, তারই ধারাবাহিকতায় দুটি সামরিক সরকার এবং গণতান্ত্রিক সরকারের সময় আমরা দেখেছি। এখন আপনাকে বলি যে আমাদের সব সাংবাদিকদের, স্বাধীনতার পর সাংবাদিকদের সবচেয়ে বড় অভিযোগ কি, যে আমরা দুইটা সামরিক সরকার পাইছি। কিন্তু মজার ব্যাপার, এই দুইটা সামরিক সরকারের সময় সাংবাদিকরা এক ঐক্যবদ্ধ ছিল এবং তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে তারা এক মঞ্চে ছিল এবং সাংবাদিকদের মধ্যে কোনো বিভক্তি ছিল না। হ্যাঁ, ওই সময়ও কিছু কিছু সাংবাদিক বা অগ্রজ সাংবাদিক তারা ডিগবাজি দিছে, দেওয়ার কারণে তারা হয়তো কোনো কোনো সামরিক সরকারের সুযোগ সুবিধা নিয়েছেন, তারা নানান রকম পদ পদবি নিয়েছেন। সেটা সংখ্যায় কিন্তু খুবই নগণ্য। কিন্তু তার চেয়েও বড় বিষয় যেটা হইলো যে, আপনাকে মনে রাখতে হবে ওই সময় সামরিক সরকারের সময়ও সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে 13 দিন পত্রিকা বন্ধ ছিল এবং ওই সময় ওয়েস্ট বোর্ড বাস্তবায়িত হয়েছে। আমরা দেখলাম 90-এর পরে বাংলাদেশে যখন গণতান্ত্রিক সংস্কৃতি চালু হলো, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় আমরা ধাবিত হইলাম। ঠিক সেই সময় দেখলাম আমাদের মধ্যে এই দলীয়
রাজনৈতিক ভাবাদর্শের প্রভাব এবং আমরা দলের আশ্রয় প্রশ্রয়ে থাকার একটা প্রবণতা দেখলাম। এবং 92 সালে আনুষ্ঠানিকভাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বিএফইউ যে বাংলাদেশ ফেডারেশন ভেঙে গেল। এই যে আপনি অবাক হবেন যে প্রেস ক্লাবের ভেতরে একটি ইউনিয়নের কার্যালয় আছে, সেই ইউনিয়নের কার্যালয় দুই ভাগে বিভক্ত, একটি আওয়ামীপন্থী একটি বিএনপি পন্থী। ঠিক যেমন আপনার মনে আছে 90-এর পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে কমিউনিস্ট পার্টি যেমন আলোচনার টেবিলে বসে কমিউনিস্ট পার্টির জায়গা জমি অর্থ করি ভাগ বাটোয়ারা করলো, আমরা সাংবাদিকরাও ঠিক তাই করলাম। এবং বাংলাদেশের ইতিহাসে এইরকম ঘটনা শুধু দুইটাই, কমিউনিস্ট পার্টির বেলায় আর আমাদের সাংবাদিকদের বেলায়। তো আমি প্রথমেই বলি যে ট্রেড ইউনিয়ন করা কিন্তু অপরাধ না, কিন্তু ট্রেড ইউনিয়নের নামে আপনার মস্তক বিবেক বুদ্ধিকে কোনো জায়গায় বন্ধক রাখাটা অপরাধ। এই যে 92 থেকে বিভক্তির যে সংস্কৃতি তৈরি হইলো, এরপর আমরা কি দেখলাম, সাংবাদিকরা কেউ প্রেস সেক্রেটারি হয়, মানে বিদেশি বিভিন্ন জায়গায় মর্যাদা পোস্টিং, উনি দেখা যাবে যে এমন এমন সাংবাদিকরা বিদেশে প্রাইস পোস্টিং পেয়েছে যেখানে তার ইংরেজি জানাটা খুব ভালো দরকার, যেখানে তার ইংরেজিতে লেখালেখি করাটা খুবই দরকার, কিন্তু উনি ইংরেজি জানেনই না, উনি বাংলাটাও ঠিক মতো জানেন না, কিন্তু দলের কারণে দলীয় আনুগত্য ঠিকঠাক প্রদর্শন করার কারণে ওনারা এই পদগুলো পেয়েছেন। পিআইবি বলেন, কল্যাণ ট্রাস্ট বলেন, বিভিন্ন দূতাবাসে বলেন, তারপরে সরকারের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় বলেন, তাদেরকে প্রাইজ পোস্টিং। তার চেয়েও বড় দুঃখজনক কাহিনী হলো যে 91 টু 95 96 বা 96-এর পরেও আমরা দেখলাম যে সেই সংখ্যাটাও কিন্তু খুব কম ছিল। ধরেন এই দিকে 6-7 জন, ওই দিকে 6-7 জন। আর বললে মনে হবে যে আমি খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রশংসা করছি, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে 91 থেকে 96 এবং এরপরে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু কারণে অকারণে সংবাদ সম্মেলন করতেন, আর সংবাদ সম্মেলন করলেও উনি নির্দিষ্ট প্রশ্নের বাইরে কথা বলতেন না। উনি যা সাংবাদিকরা যা প্রশ্ন করতেন উনি তার উত্তর দিতেন, এর বাইরে উনি কোনো প্রশ্নের উত্তর দিতেন না, অতি কথন ওনার মধ্যে ছিল না। যে কারণে সাংবাদিকরা যদি কেউ তেল দিতেও চাইতেন ওনাকে দিতে পারতেন না। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা 15.5 বছরে সাংবাদিকদের এই প্রেস কনফারেন্সে আমরা দেখলাম এক ঝাঁক সাংবাদিক দলবদ্ধ ভাবে, এমন সাংবাদিকও আছেন যিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন যে আজকে যদি ভারত এই অবিভক্ত থাকতো আপনি ভারতের প্রধানমন্ত্রী হইতেন। হ্যাঁ, মানে নির্লজ্জ দালালির কিন্তু সীমাহীন, মানে একটা আমরা প্রতিযোগিতা দেখি। এখন আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি এই প্রশ্নে আসলাম, আমি এইখানে অবশ্যই আসবো। এই সাবেক প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে অনেক কথা আছে গণভবনের, সারা দেশের মানুষ হাসাহাসি করত, আমরা সাংবাদিকরা যা দেখতাম দূর থেকে টেলিভিশনে আমরা বিব্রত হতাম, এটা দেখার মতো না, মানুষ আমাদেরকে এটা নিয়ে টিস করতো। আমি তার আগে বলতে চাচ্ছি এই যে 92-তে ভেঙে গেল, সাংবাদিকদের ভাগ হয়ে গেল, এই যে কারা দায়ী এবং লাভবান কারা হচ্ছে? এইটাই আগে বলি, সেটা হচ্ছে যে আমি আপনাকে প্রথমেই বলেছি যে বাংলাদেশের অন্যান্য 10টা পেশার মতো সাংবাদিকতার পেশা না। সাংবাদিকতাকে বলাই হয় এটা ফোর্থ স্টেট। সাংবাদিকতা যে দেশের যত শক্তিশালী সেই দেশের গণতন্ত্র অনেক বেশি বিকশিত হয়, শক্তিশালী হয়। আপনি ফিলিস্তিন ইসরায়েলের মতো জায়গায়ও দেখবেন, সেখানেও কিন্তু এই ঝুঁকির মধ্যে একদল সাংবাদিকতা করছেন এবং অনেক সাংবাদিক নিহত হচ্ছেন। তার মানে সাংবাদিকতার পেশাটাই ঝুঁকির, চরম বৈরী পরিবেশের মধ্যে সাংবাদিকতা করতে হয়, এবং সারা পৃথিবী জুড়ে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। কিন্তু বাংলাদেশেও সেই ধারাটা ছিল। আমি বলছি যে 90 পর্যন্ত একদম দুর্দান্ত ভাবে ছিল। হ্যাঁ, কারণ আমাদের অগ্রজ যারা দলীয় লেজুর বৃত্তির মোহে আমাদের এই ইউনিয়নটা ভেঙে দিলেন। এবং আপনি দেখবেন প্রেস ক্লাবের নির্বাচনও এই ফোরাম ওই ফোরাম, ইউনিয়নও তাই। হ্যাঁ, দুর্ভাগ্য। হ্যাঁ, এই যে অগ্রজরা নিজেদের লোভে, এখন কি লোভ, আপনি ভাই সারা জীবন সাংবাদিকতা করে আপনি তো গুলশান একটা প্লট নিতে পারবেন না, বনানীতে একটা প্লট নিতে পারবেন না, আপনি বিনা ভোটে এমপি হইতে পারবেন না,
কিন্তু আপনি দলীয় রাজনীতির সাথে থাকলে আপনার সাংবাদিকতার আপনার পরিচয় কি, আপনি সাংবাদিক, এবং এই পরিচয় দিয়ে আপনি করছেন কি দল, এবং দলের পরিচয় দিয়ে কি করছেন, আপনি নানান জায়গায় নির্বাচন করছেন, আপনি আপনার বউরে এমপি বানাচ্ছেন, আপনার স্ত্রী সন্তানদের, আপনার পরিবারের লোকজনের নামে বেনামে আপনি প্লট নিচ্ছেন। আপনি বলেন একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সারা জীবন সাংবাদিকতা করে গুলশানে প্লট নিতে পারে? কিন্তু উনি দলবাজি করার কারণে পারে। এই যে দলবাজির কারণে, এবং এই অগ্রজ সাংবাদিকরা প্রথম পথ দেখায়। তার মানে মামুন ভাই দাঁড়ালো হচ্ছে আমাদের এক শ্রেণী সিনিয়র সাংবাদিকরা ব্যক্তি স্বার্থে লাভবান হওয়ার জন্য তারাই গ্রুপিং করে ভাগ করছে, এবং একদল বিপি, একদল জামাতপন্থী, একদল আওয়ামী লীগপন্থী। এই তো আমরা দেখি দুর্ভাগ্যজনক, রমজান মাসে প্রেস ক্লাবে যে ইফতার পার্টি হয় সেখানেও ওই আওয়ামীপন্থী যারা সাংবাদিক তারা নিয়ে আসে শেখ হাসিনাকে, যারা বিএনপি পন্থী তারা নিয়ে আসে খালেদা জিয়াকে। দুর্ভাগ্য এইটা। আর আমি বলতে চাচ্ছি একটা জিনিস যে মামুন ভাই, যে সবচেয়ে যেটা বেশি বেশি মানে দৃষ্টিকটু হলো যে গত 15 বছরে যেটা আপনি বলছিলেন, গণভবনে সাংবাদিক প্রেস কনফারেন্সের নামে আমাদের অনেক সিনিয়র সাংবাদিক, এবং খুব দুঃখের বিষয় আমরা যাদেরকে খুব মনে করতাম আমাদের মেন্টর, তাদেরকেও আমরা যেই ভাষায় তৈলমর্দন করতে দেখেছি, তারা প্রশ্ন না করে প্রধানমন্ত্রীর প্রশংসা করত। এই যে প্রশ্ন না করে প্রশংসা করতেন, আজকে আপনি কি মনে করেন না যে যখন ওনারা প্রশ্ন না করে প্রশংসা করতেন, তখনও যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কোন উনি থামিয়ে দিতেন যে তোমরা আমাকে তেল না দিয়ে আমার চাটু করে প্রশ্ন করো, উনি কিন্তু করেন না, উনি কিন্তু এনজয় করছেন কিন্তু। তো এখন বলেন, এখন আপনি দেখেন সর্বশেষ এই যেই ইস্যুতে যেই কারণে আন্দোলনটা হলো, সেটাও কিন্তু ওই প্রেস কনফারেন্সের কারণে। এখন আমি আপনাকে আবার একটু বলি, এই দলীয় রাজনীতির জায়গাটা 1-1.5 মিনিটের মধ্যে বলি। সেটা হচ্ছে যে নির্মল সেন, কামাল লোহানী থেকে শুরু করে আমি যে অগ্রজ সাংবাদিকদের নাম বলেছি, তারা কিন্তু সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের আদর্শের বিশ্বাসী, কিন্তু তাদের সেই দলীয় মতামত সেটা তাদের অন্তরে ছিল, তারা সেভাবে প্রকাশ করেনি। যদিও নির্মলদা একসময় প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় ছিলেন, হ্যাঁ, কিন্তু তারপরেও ওনার সাংবাদিকতা এবং রাজনীতিকে উনি আলাদা রাখতেন, এবং উনি সাংবাদিকতা করার কারণে উনি সরকারের বিরুদ্ধে লেখেন নাই এরকম না, উনি প্রচুর লিখেছেন। যখন যে সরকার ছিলেন তাদের বিরুদ্ধে উনি লিখেছেন। আমৃত্য উনি সাংবাদিকতা আর উনি দল রাজনীতি উনি মিলান নেই। তো বাংলাদেশে এইটা 90-এর পরে, আমি আবারও বলি যে 90-এর পরে আমরা দেখলাম দুইটা ইউনিয়ন, দুইটা ঘরানা, এবং সেক্ষেত্রে দুই ঘরানাতেই প্রতিদ্বন্দ্বিতা, কে কার দলকে কতটা হ্যাপি করবে। আপনি দেখবেন যে বাংলাদেশে 15 বছর, 15.5 বছরে একটি আপনার এলাকাতেই মানিক সাহা, শামসুর রহমান কেবল সহ অনেক অগ্রজ সাংবাদিক, হুমায়ুন কবির বালু, অনেক অগ্রজ সাংবাদিক মারা গেছে, ইন্দিরা হত্যা করা হয়েছে। আবার ঢাকায় দেখেন আপনি সাগর রুনি হত্যা করা হয়েছে। ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে এই দাবি, এই হত্যাকাণ্ডের বিচার কিন্তু আজ পর্যন্ত জানাইতে পারে নাই, কখনোই পারে নাই। কিন্তু আবার দেখবেন এই ইউনিয়নের শীর্ষ নেতা যারা ছিলেন, আমি খুব দুঃখের সাথে বলি, যদি শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা 10 কাঠার প্লট নেওয়ার অপরাধে অভিযুক্ত হয়, তাহলে যে সাংবাদিকরা 10 কাঠার প্লট নিয়েছেন পূর্বাচলে, তারা কেন অভিযুক্ত হবেন না? সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতা যারা, প্রেস ক্লাবের শীর্ষ নেতা যারা, যারা আওয়ামী লীগের 5.5 প্লট ছিলেন পূর্বাচলে 10 কাঠা, শেখ হাসিনা 10 কাঠা প্লট নিচ্ছে, আমার সাংবাদিক ইউনিয়নের নেতাও 10 কাঠার প্লট নিচ্ছে, তাহলে তার প্লট বাতিল হবে না কেন? তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে না কেন? আপনাকে আমি এই কারণেই বলি যে দেখেন, কেন তাহলে এই যে 15.5 বছরে আমরা নির্লজ্জ তেলবাজি দেখলাম, এটার মূল কারণ হচ্ছে, প্রথম কারণ আমি আগেই বলি যে এমন সাংবাদিক, এমন সম্পাদক, এমন টেলিভিশনের প্রধান যারা নির্লজ্জ ভাবে এগুলো করেছেন, তারা নানান পদ পদবীর জন্য, কেউ বিদেশে পদ চেয়েছেন, কেউ তার স্ত্রীকে এমপি বানিয়েছেন, কেউ তার স্ত্রীকে অন্য কোনো পদে, আমি কারো নাম বলতে চাই না, ব্যক্তিগত পর্যায়ে নিতে চাই না, আমরা ব্যবসা
রাতারাতি হ্যাঁ, দেখছি এর যে বাইরে তো ধরেন ব্যবসায়ী আপনি হয়ে যখন গেছে। দেখেন যে একজন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 কোটি টাকার বেশি লেনদেন হয়, আপনি বলেন বাংলাদেশের অনেক বড় ব্যবসায়ী যারা, তাদের ব্যাংকে 1,000 কোটি টাকার লেনদেন নেই, কিন্তু অনেক সাংবাদিক নেতা বা সিনিয়র সাংবাদিক বা নাম আর বললাম না, তাদের অ্যাকাউন্টে এই ধরনের লেনদেন। তার মানে কি পরিমাণ! আপনি ঢাকা শহরে এমন সাংবাদিক 15.5 বছরে পাবেন, যারা গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, বনানী ক্লাব, পূর্বাচল ক্লাব, বোর্ড ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের সকল অভিজাত ক্লাবের সদস্য। কিভাবে সম্ভব? এবং এগুলো সবই গিফট। গিফট কি? ওই যে আমি প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যে কেন প্রশ্ন করি না, প্রশ্ন করলে তো আমি এই গিফট গুলো পাবো না, প্রশ্ন করলে তো আমার ব্যক্তি ফায়দা হবে না, এই আচ্ছা কারণে আমরা মামুন ভাই, আর একটু বলে এই রাখি। কথায় একটা মিনিট, এই প্রশ্ন করার, আপনি সম্প্রতি দেখবেন যে ডোনাল্ড এই ট্রাম্পের প্রেস কনফারেন্সে একজন সাংবাদিককে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অতি কথনের কারণে, বলছে যে হোয়াইট হাউস ওই সাংবাদিক নিষিদ্ধ। আমাদের যারা রাষ্ট্রপ্রধান থাকেন, সরকার প্রধান থাকেন, তারাও তেল পছন্দ করেন, আর এই তেল সৌদি আরব। পছন্দের কারণে তারাও তেল দেন, এবং তেল দেওয়ার কারণে যেটা হয় যে তারা আইসোলেটেড হয়ে যান, প্রকৃত সত্য জানেন না, এবং তাদের জি। নিজেদের মাটি, পায়ের নিচের মাটি ধীরে ধীরে হালকা হয়ে যায়, আগলা হয়ে যায়। আর আপনি যে কথাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের বিদায়ী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে একটি অনন্য নজির বলেন, দুঃখজনক ঘটনা বলেন, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি সরকার, একটি সরকারের প্রধান এবং ওই পরিবারের সকল সদস্য সহ 300 এমপি, 460 জন উপজেলা চেয়ারম্যান, 526টা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, সবাইকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এরা এক ধরনের তৈলবাজ সুবিধাভোগী সাংবাদিক দ্বারা সবসময় আকৃষ্ট, আবিষ্ট ছিল, এবং এই সাংবাদিকদের কাছ থেকে ওনারা কখনো প্রকৃত তথ্য নিতেন। ইভেন আচ্ছা, গণমাধ্যম কর্মী, গণমাধ্যম গুলোর চরিত্র দেখেন, যে এতদিন যারা 15ই আগস্ট উপলক্ষে 15 মিনিট 20 মিনিট বিশাল প্রামাণ্য চিত্র দেখাইতো, ঠিক পরিবর্তিত প্রেক্ষাপটে এখন 15ই আগস্টের নিউজই দেয় না। হ্যাঁ, এখন একই সরকার ব্যক্তি, তো বলে না, একই সরকার তো ব্যক্তি। বলে নাই, বর্তমান অন্তর্বর্তী সরকার কি কেউ বলছে, কোন গণমাধ্যমকে বলছে যে না 15ই আগস্টের নিউজ দিয়েন না? তারা না, বলে বলে নাই। নাই, আজকে বলে নাই। মুজিবনগর সরকার নিউজ দিতে নিষেধ করছে, প্রধান না, উপদেষ্টা বলে নাই, বা তার বলে নাই। সরকারের উইং বলছে। কিন্তু আমরা 5ই আগস্টের আগেও কি পরিমাণ তেল দিলাম, আর 5ই আগস্টের পরে ঠিক ওই দলটারে ভুলেই গেলাম। হুম, অতএব মামুন ভাই, আমি আমাদের, দেখছি সাংবাদিকরা 15ই আগস্টের দিন কালো পাঞ্জাবি গায়ে দিয়ে আসছে, মুখে ব্যাস হ্যাঁ, লাগাইছে। বুকে ব্যাস লাগে আসছে। আর ইভেন মুজিব কোর্টের সাংবাদিক, প্রভাব নেই। yes, এত মুজিব মুজিব কোর্ট, কোট, কোটি কোটি মুজিব কোর্ট কই গেল? মুজিব কোট পরে আমি দেখছি বহু সাংবাদিক নেতাকে অফিস করতে দেখছি। আমি তো বললাম সেই কোটি কোটি মুজিব কোর্ট কই গেল? কই? ক্ষমতায় থাকলে আপনি মুজিব কোর্ট, ক্ষমতায় না থাকলে, আমার সাথে আপনার তো অনেক দিনের পরিচয়, আমাকে কখনো আপনি মুজিব কোর্ট পড়তে দেখেননি। না, দেখি নাই। এই কিন্তু বলি, রাজনৈতিক কারণ, আমি একটি আদর্শিক রাজনীতি করছি, আমি বামপন্থী রাজনীতি করছি। হম, হ্যাঁ, আমি সাংবাদিক ইউনিয়ন করতে আসছিলাম, সাংবাদিক ইউনিয়ন করতে এসে দেখলাম, আসছিলাম একটা স্বপ্ন নিয়ে, যে আমার পেশার বাইরে যদি আমি আমার সহকর্মীদের রুটি রুজির অধিকারের জায়গায়, কারণ আপনার এই টকশোটা দেখার পর অনেকে প্রশ্ন করবে আমাকে যে ভাই করবে করবে, তুমি হ্যাঁ। যে বলছো, তো তুমিও তো এই দলবাজির একটা অংশ, তুমিও তো ট্রেড ইউনিয়ন করছো, এইটা পরিষ্কার বলা দরকার। সেটা কিনা আমার আইডিওলজিটা খুব পরিষ্কার, আমি একটি বামপন্থী সংগঠন করছি। আমি একটা সময় মনে করছি অনেকদিন সাংবাদিকতা করি, সাংবাদিকতার বাইরে আমার এই ট্রেড ইউনিয়নের থাকলে আমি সাংবাদিকদের কিছু রুটি রুজির অধিকার, বিশেষ করে মূলত সাগরণী হত্যার পরেই, কারণ সাগরণী দুইজনই আমার সহকর্মী ছিল, আমাদের দুইজনই আমার ও, সংবাদের সাবেক সহকর্মী, আমি সংবাদের সাংবাদিকতা করতাম, এই দুজনই আমার সাবেক সহকর্মী। আমার এই ফেলো ফিলিংস থেকে আমি ভাবলাম যে কিছু অন্তত রাজপথে কিছু করা যায় কিনা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আসলে আমরা পরে এসে দেখলাম এটা ট্রেড ইউনিয়ন না, এটা হচ্ছে নির্লজ্জ একটি ভাই, এটা বলো দলবাজি। না কেন, সাগর রনির হত্যাকাণ্ড নিয়ে ব্যবসা করা হলো, আমাদের সাংবাদিক নেতারা সাগর রনির সাংবাদিক নেতারা হত্যা আন্দোলন চাপাই বাংলাদেশে দিয়া। না, বাংলাদেশে না, সাংবাদিক নেতারা ভিয়েতনামে বৈঠক করেছিলেন, এবং ওই সময় দুই ফোরামের যারা নেতা ছিলেন তারা প্রত্যেকেই কোনো না কোনো পদ পেয়েছেন,
প্রত্যেকেই কোনো না কোনো ভাবে পুরস্কৃত হয়েছেন, হয় প্লট পেয়েছেন নাইলে কোনো পদ পেয়েছেন। এবং শুনি এই সরকার এই বিষয়ে তদন্ত করবেন, কিন্তু আমি এখন পর্যন্ত দেখলাম যে শুধুমাত্র একজন সাংবাদিক নেতাকেই তারা কিছুটা জিজ্ঞাসাবাদ করেছেন, আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করেননি। হ্যাঁ, তো আমি বললাম যে ওই সময়ে আমরা একটা চেষ্টা ছিল, কিন্তু আমি পরে দেখলাম যে ভাই এটা আসলে আমরা আমার ধরেন একটা একটা ক্লাসে একজন শিক্ষক 70 জন 60 জন 50 জন ছাত্রকে পড়ায়, 50 জন ছাত্র স্বপ্ন দেখে, 50 জন ছাত্রই তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে না। আমি সাংবাদিকতায় আসার পরে প্রয়াত অগ্রজ নেতাদের অনেকেই তো আমাদের সৎ নেতাও তো ছিলেন, আমাদের হাবিবুর রহমান মিলন, ABM মুসা, আমাদের আবেদ খানের কথা নাই বললাম, কারণ উনি একটা সময় খুবই তার অবস্থার পরিবর্তন ঘটিয়ে উনি ব্যাংক লোন বা যাই হোক, আমি এই নামটা আর বলতে চাই না, এরকম অনেক পরীক্ষিত নেতাও, আলতাফ মাহমুদ, আমাদের পরীক্ষিত নেতাও ছিলেন যারা সৎ। ইভেন ওই গিয়াস কামাল চৌধুরী, রিয়াজউদ্দিন আহমেদ সাহেব, এরা অনেক ত্যাগী, খন্দকার মনিরুল আলম, অনেক ত্যাগী নেতা ছিলেন। তো আমরা এসে দেখলাম যে আমরা আসলে এমন একটা সময় এই ট্রেড ইউনিয়নটা করতে আসলাম, ঠিক নষ্ট সময়। এই নষ্ট সময়ে একটা সন্তান জন্ম নিলেও কিন্তু সে আর ভালো হইতে পারে না। এই যে নষ্ট সময় একটা ট্রেড ইউনিয়ন করতে যাওয়ার কারণে আমার কাছে মনে হইলো যে আমরা আমাদের অগ্রজদের দেখলাম, প্রধানমন্ত্রীর, আপনাকে কি বলবো, দুঃখজনক যে সাবেক প্রধানমন্ত্রী বিএফইউজের একটি বড় কর্মসূচিতে প্রেস ক্লাবে আসলেন, আমরা মঞ্চেই জায়গা পেলাম না, আমরা নির্বাচিত নেতা জায়গা পেলাম না, অথচ এই প্রোগ্রামকে কেন্দ্র করে না হলেও 5 কোটি টাকার চাঁদাবাজি হলো। এবং চট্টগ্রামের বড় কয়েকজন ব্যবসায়ী তারা প্রচুর পরিমাণ টাকা দিল, আমাদের নেতারা টাকাগুলো পকেটে নিয়ে গেল। এবং আমি বলছি না যে শুধু এইটা, এই সংস্কৃতি এই পারে, ওই পারেও কিন্তু একই সংস্কৃতি। কারণ 15.5 বছর যে সাংবাদিক নেতারা ক্ষমতায় ছিলেন না, তারাও তো খুব রাজকীয় জীবন যাপন করছেন, তাদেরও কিন্তু গাড়ি আছে, তাদেরও কিন্তু লেটেস্ট ফোনটা তাদের হাতে ওঠে, তাদেরও কিন্তু কেউ অভাব অনটনে ছিলেন না। সমস্যা হয় যে ভাগাভাগি ছিল ভাই, সবকিছু দিনের বেলা আওয়ামী লীগ বিএনপি, রাতে সব এই বড় নেতারা সব একসাথে বসে, একই ক্লাবে বসে, হয় ঢাকা ক্লাবে, নাইলে গুলশান ক্লাবে, নাইলে বনানী ক্লাবে, আর বেশি নিরাপত্তার জন্য একটু বোট ক্লাবে, নাইলে পূর্বাচল ক্লাবে। মানে দিনের বেলা রাতের আমি দেখি তো, যাই তো, আমরা দেখি ওই জায়গায় সব এক। আর আমি বললাম তো, এই ব্যক্তিগতভাবে মনে করি যে আমি 15.5 বছরে একদিনও গণভবনে কোনো প্রেস কনফারেন্সে যাইনি, 15.5 বছরে শেখ হাসিনার কোনো প্রোগ্রামে আমি যাইনি, একটি প্লটের জন্য আবেদন করিনি। আমার এলাকার একজন সাবেক মন্ত্রী আমাকে বলেছিলেন, আমি তাও করিনি। আমাকে কিন্তু আমি তো বললাম যে যে আজ শোকাবহ 15ই আগস্ট তিনি এলেন, এই মার্কা রিপোর্ট করার কারণেও পূর্বাচলে 10 কাঠার প্লট নিচ্ছে। সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতা নিজে পূর্বাচলে প্লট নিচ্ছে, তার স্ত্রীর নামে ঝিলমিলে 5 কাঠার প্লট নিচ্ছে। সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতা আমাদের 15.5 বছরে সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতা নিজে প্লট নিচ্ছে, তার মেয়ের নামে প্লট নিচ্ছে, নিজে প্লট নিচ্ছে উত্তরায়, মেয়ের নামে প্লট নিচ্ছে পূর্বাচলে। সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতা নিজে প্লট নিচ্ছে, তার শালীর নামে প্লট নিচ্ছে। তারপরে টেলিভিশনের লাইসেন্স, পত্রিকা, আদার্স ব্যবসা বাণিজ্য। এবং আপনি যদি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, এই 15.5 বছরে যারা শেখ হাসিনার সামনে তোষামোদি করছে, তাদের প্রত্যেকের ঢাকা শহরে 5 তলা 6 তলা 7 তলা বাড়ি আছে, একাধিক প্লট আছে। ঢাকা শহরের সকল অভিজাত ক্লাবের তারা মেম্বার, তাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু জব্দ হয় না, তলব হয় না। এবং আমি আমি একটা কথা ভুলে ভুলে যাব, পরে পোস্ট করে রাখি। আমি শুনেছি যে ঢাকা ক্লাবের মেম্বার হতে গেলে লাগি 50 লক্ষ টাকা লাগে। আমি জানি না, আমি তো আর ওই ক্লাবের মেম্বার না, মাঝে মধ্যে আমাদের বড় ভাই দাওয়াত দেয়, যাই। ঢাকা শহরে অন্তত 50 লাখ এই যে লাস্ট যে নির্বাচনটা হইল, মেম্বার হওয়ার জন্য তাদেরকে কারা টাকা দিয়েছে, কি কারণে দিয়েছে এইসব আপনাকে বলি, এই যে লাস্ট যে নির্বাচনটা হলো, মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ঢাকা ক্লাবে 15 জন সাংবাদিককে মেম্বারশিপ দেওয়া হয়েছে। এই 15 জন মেম্বারশিপ কারা? যারা আওয়ামী লীগের নির্বাচনের পক্ষে ক্যাম্পেইন করছে,
বিএনপি জামাত সহ বড় সকল রাজনৈতিক দলের বর্জনের মধ্যে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পক্ষে ক্যাম্পেইন করার কারণে 15 জন সাংবাদিককে ঢাকা ক্লাবের মেম্বারশিপ দেওয়া হয়েছে, এবং তার মধ্যে আমাদের বিএফইউজের নেতৃবৃন্দ আছে, জাতীয় প্রেস ক্লাবের আমাদের নেতৃবৃন্দ আছে। তো এই যে ভাই টাকাটা কে দিল? টাকাটা তো এখন কারো কারো বক্তব্য হচ্ছে যে ধরেন একজন বলে দিচ্ছে, রাষ্ট্রের কেন্দ্র যায় কেন্দ্রবিন্দু থেকে বলে দেওয়া হয়েছে যে অমুককে অমুককে দিয়েছে। আচ্ছা মামুন ভাই, আমরা এই সাবজেক্টে আলোচনা আমাদের প্রায় 30 মিনিট হয়ে গেছে। আমি এখানে একটু মানে সংক্ষিপ্ত করি। সেটি হলো, আমি ঠিক প্রথমে আপনাকে যেই প্রশ্নটি করেছিলাম যে আপনি মনে করেন কিনা যে এই যে গত 15.5 বছরে আওয়ামী লীগ সরকারকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল এক নায়কতন্ত্রের দিকে, এবং সবশেষ তার বিদায়, এই ধরনের একটা বলবো যে এক ধরনের অপমৃত্যু, এটা করুণ বিদায় আর কি। এই যে তাকে স্বৈরাচারী হয়ে ওঠা আর তার এরকম বিদায়, এর জন্য সাংবাদিকরা কতখানি দায়ী? দল বা চামচা সাংবাদিকরা তাকে ডুবাইছে কিনা এবং তার দায়ী কিনা? দেখেন, একটা পরিবারের কর্তা হিসাবে পরিবারের মধ্যে সফলতা ব্যর্থতার দায় দায়িত্ব তো আপনাকেও নিতে হবে, যেহেতু আপনি একটি পরিবারের প্রধান, আমিও একটি পরিবারের প্রধান, আমাকেও নিতে হবে। কিন্তু পরিবারের বাইরেও আমাদের কিছু জায়গা থাকে, কর্মস্থল থাকে, সামাজিক যে জায়গাগুলো থাকে থাকে তো এখন শেখ হাসিনা অতিমাত্রায় আমলা নির্ভর, প্রশাসন নির্ভর ছিলেন। উনি 15.5 বছরের শাসন আমলের, বিশেষ করে 2008-এর নির্বাচনের পরে যে 3টা নির্বাচন, প্রতিটা নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এবং নির্বাচন প্রশ্নবিদ্ধর পাশাপাশি প্রকৃত আওয়ামী লীগের যারা নেতা কর্মী তাদেরকে বাইরে রেখে উনি একটি অনুপ্রবেশকারী বা হাইব্রিড কিংবা যেভাবে পরিবার, তাদেরকে প্রাধান্য দিলেন। আপনি তো খুলনা যশোরের অঞ্চলের ছেলে, আপনি আমাকে বলেন তো 10 বছর আগেও আপনি শেখ তন্ময়ের নাম শুনছেন? আপনি তো শেখ তন্ময়ের নাম শুনেন নাই। আপনি আপনি দেখেন, ভোলার একজনকে নমিনেশন দিল, পাশেই ভোলার আরেকটা পাশেই তার ভাইয়ের ছেলেকে নমিনেশন দিল, যশোরে আবার তার মেয়ের জামাইকে নমিনেশন দিল। মানে কি আওয়ামী লীগ একটা পরিবার খালি এই নিজের পরিবারের 3-4টা সিট নিবে? আমি আসতেছি, ওটা তো রাজনীতি আলাপ করব। এইটা বলার কারণটা আমি একটু বলি। এইটা বলার মূল কারণটা হচ্ছে যে দলের প্রধান হিসাবে, পরিবারের প্রধান হিসাবে ব্যর্থতা একটি বড় অংশ নিতে হবে তাকে, তার নিজস্ব পরিবারের কারণে। আর দ্বিতীয়টা হচ্ছে, অবশ্যই আপনি যেটা বলতে চাচ্ছেন সাংবাদিকরা, আমি বলছি সব সাংবাদিক না, ওই যে গোষ্ঠীতান্ত্রিক, লোভী, হ্যাঁ, এবং সুবিধাভোগী এই যে সাংবাদিকরা, শেখ হাসিনাকে অবশ্যই, শেখ হাসিনার স্বৈরাচার হওয়া, এক নায়কতান্ত্রিক মনোভাবের মধ্য দিয়ে, মানে যা কোনো কিছুকে কেয়ার না করা এবং নানাকে কিছু, এই জায়গাটা তৈরি করার ক্ষেত্রে আমাদের এই মহান সাংবাদিকরা, আমি খুবই দুঃখজনক ভাবে বললাম যে এই মহান সাংবাদিকরা প্রচন্ড রকম দায়ী। কারণ তারা কখনো প্রকৃত তথ্য তো দেয়ই নাই, উল্টা তেল দিয়ে তাকে বিভ্রান্ত করছে। আমি তো শুরু আপনি থাকছেন, আপনি সারা জীবন থাকবেন, আমৃত্যু থাকবেন, তো 40 সাল পর্যন্ত থাকারই কথা। হ্যাঁ, একটা দেখেন, এইভেন আপনি এটা মনে করেন কিনা যে 14 সালের নির্বাচন যেটা হলো, যে আপনার প্রায় 100 কতজন, 53 জন না বিনা ভোটে, 153 জন হলো বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং 18 সালে দিনের ভোট রাতে হলো, এবং 24 সালের ভোট। আপনি বুকে হাত দিয়ে বলেন, যদি বাংলাদেশের গণমাধ্যম থাকতো ঐক্যবদ্ধ শক্তিশালী, এটা কি কোন সরকারের পক্ষে সম্ভব ছিল এ ধরনের ইলেকশন করার? আমি তো আপনাকে শুরুতে বলছি যে বাংলাদেশের সামরিক সরকারের সময়ও গণমাধ্যম 13 দিন পত্রিকা বন্ধ রাখছে ঐক্যবদ্ধ থাকার কারণে। কিন্তু এই সরকারের সময় পারে নাই, ওই যে নির্লজ্জ দলবাজির কারণে এক, আর একটা হচ্ছে বিভক্ত ইউনিয়ন, সাংবাদিক সমাজ তো 2 ভাগে বিভক্ত। এখন আমরা বলি যে 3 ভাগে, এখন একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, আর একটা হচ্ছে জামাত। এখন বলি আপনার সাংবাদিক 3 ভাগে বিভক্ত। এবং আপনি আওয়ামী ফোরামেও দেখবেন যে এখন আওয়ামীদের সাথে বামদের বিরোধ, আবার বিএনপি জামাত ফোরামেও যা দেখবেন যে ওই ইউনিয়নও দেখবেন বিএনপির সাথে জামাতের বিরোধ। জাতীয় রাজনীতি তো নাই। তবে এইটা ঠিক আমি আপনাদের নির্বিঘ্নে বলতে পারি
যে বাংলাদেশের এই যে কলঙ্কজনক অধ্যায় রচিত হইল 15.5 বছরে, তার মূল কেন্দ্রবিন্দু বা ক্ষেত্র তৈরি করছে এই দেশের সাংবাদিকরা, এবং এই দেশের ইয়েস, এই তথাকথিত সুবিধাভোগী সাংবাদিকরা। কারণ ইয়েস। বাংলাদেশের একটি বড় কাগজে 40 জন রিপোর্টার থাকে, দালালি করে 2 জন, 38 জনের ওর দায়ভার নিবে না, নিবে? আপনি এই যদি এখন দালাল 38 জন চাটুকাররাই, রিপোর্টার তো একই পাল্লায় মাপেন, এটা তো হবে না। এই দলবাস দালাল চাটুকার সাংবাদিকরাই শেখ হাসিনাকে ডুবাইছে, আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করছে, দেশের ক্ষতিগ্রস্ত করছে, গণতন্ত্রের ক্ষতি করছে। এখন আমি এই আলোচনার সমাপ্তিটা আমরা একটু ফিনিশিং করে অন্যভাবে, যে আপনি কি এখন দেখতে পান দুর্ভাগ্যজনক ভাবে, এই যে আমরা প্রায় কথায় কথায় বলি যে 24শে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, 24শে গণ অভ্যুত্থানের পরে আমরা কি হতে চাইছিলাম, যদি আমরা 24শে গণ অভ্যুত্থানের পরে এখনো ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন না করতে পারি, এখনো এখনো যদি আমরা ওই দলবাজি করি, চামচামি করি, এখনো যদি আমরা আগের মতো চলি, তাহলে আমাদের 24শে গণ অভ্যুত্থানের চেতনা কি হইলো? আপনি দেখেন এখনো কিন্তু আর এক দল নিচ্ছে প্রস্তুতি যে তারা ক্ষমতা আসবে, তারা আবার হালো রুটি ভাগ করবে। দুর্ভাগ্যজনক হলো আমাদের সাংবাদিকদের মধ্যে যে দলবাজি এবং চামচামি, দালালি, এটা এখনো বন্ধ হয় নাই। এটা যদি বন্ধ না হয়, তো বাংলাদেশের এই আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এ কি ঠিক হবে? কোনোদিন হবে? 15 বছরে অনেক সাংবাদিক বিনা ভোটে এমপি হয়েছে, হয়েছে। কেউ কেউ হইতে পারে নাই কিন্তু প্রার্থী হয়েছে আওয়ামী লীগের টিকিটে। হুম। আপনার এলাকা সহ বিভিন্ন জায়গায় খোঁজ নেন, বিএনপি পন্থী কত সাংবাদিক এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আপনি এলাকায় এলাকায় যান, অনেক সাংবাদিক এখন ঈদ শুভেচ্ছা জানাচ্ছে, পোস্টারিং করছে। হুম। তাহলে এই আগে সাংবাদিক, নৌকা ছিল, মার্কাটা ছিল নৌকা, ওইখানে এখন না, মার্কাটা ধানের শীষ হয়েছে। আগে একদল সংবাদপত্রের শীর্ষ পদে থেকে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তোয়াজ করার বা তেল দেওয়ার কিংবা খুশি রাখার চেষ্টা করছে, এখন আর এক দল এই চেষ্টা করছে। আমি আরো বিস্তারিত বলতে পারি, কিন্তু এখনো বিস্তারিত আচ্ছা, বলার আমরা সময় এটা নিয়ে হয়নি। আরেকদিন, মামুন ভাই, হ্যাঁ, এটা সেই নিয়ে জন্যই বললাম আমাদের আর এই বিস্তারিত বলতে সমুদায় বলার পেশাগত সময় হয় বিষয় নাই। নিয়ে। কারণ আমরা সবই তো সবাই জানে, একদল যাচ্ছে আর এক দল ওই জায়গায় আসছে। তো তাহলে এই দাঁড়ালো কালচার এইটা। বা এই সংস্কৃতি যদি চলতে থাকে তাহলে যেটা হবে যে সাংবাদিকতার বিকাশ হবে না। সাংবাদিকতার নামে একদল সুবিধাভোগীর জায়গায় আর একদল নতুন সুবিধাভোগী তৈরি হবে। এবং এবং আপনাকে মামুন ভাই, বলি, আপনি আগামী 2 বছর অপেক্ষা করেন, যদি আল্লাহ আপনাকে জীবিত রাখে, সুস্থ রাখে, দোয়া করি, 2 বছর বা 2.5 বছর, 3 বছর আপনি সুস্থ থাকেন, আপনি দেখবেন 15.5 বছরে প্রায় 2 শতাধিক আওয়ামী পন্থী সাংবাদিক যেমন প্লট দিচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, যদি আগামী দিনে নির্বাচিত সরকার আসে, তার চেয়ে কম হবে না, বরঞ্চ বেশি সাংবাদিক এই সুযোগ সঠিক সঠিক। সুবিধাগুলো গ্রহণ করবে। তার মানে তাইলে চরিত্রের জায়গাটা আমাদের একই থাকবে, সঠিক। সুবিধাভোগী যে রাজনীতি ওটা থাকবে, তাহলে কিন্তু এতে মামুন আমার ভাই, ওইটা হলো সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত এই যে হইল। 24শে গণ ক্ষতিগ্রস্ত হলো অভ্যুত্থানে, সাংবাদিকতা। যা 24শে আমার গণ যা অভ্যুত্থানে তো লক্ষ্য রাখতে হবে। এই যে 1.5 হাজার লোকের প্রাণহানি, হাজার হাজার লোকের ছাত্র যুবকের জীবন প্রাণহানি, এর মধ্য দিয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা করছিলাম আমরা সবাই, আমার মনে হয় না আমরা সেই জায়গায় যেতাম। তারপর আমি আশাবাদী মানুষ, কারণ শেষ বলে কোনো কিছু নাই। শেখ হাসিনা ভাবে নাই দিনের আলোতে তাকে এইভাবে দেশ ছাড়তে হবে। অতএব আমি ছাড়তে হবে। আশাবাদী, বাংলাদেশের এই দলবাজি সাংবাদিকতার অবসান ঘটবেই, ঘটতে হবে ভাই। তরুণ প্রজন্ম Yes, অনেক এটাই মেধাবী। বলতেছি যে আমরা যাই কিছু বলি না কেন, আপনি রাষ্ট্র মেরামত করেন, যাই কিছু করেন, গণতন্ত্র চান, যদি এই সাংবাদিকতা ঠিক করতে না পারেন, দেশ ঠিক হবে না, হবে না। না, না, আচ্ছা মামুন আমি ভাই, এটাকে ঠিক করছি। হুম। আমরা এই বিষয়ে আর একদিন, আমার আমার এইটা নিয়ে আমাদের একটা আন্দোলন, কারণ আমি মনে করি যে এই দলবাস চামচামি সাংবাদিকদের কারণে যারা পেশাদার সাংবাদিক, তারা নানানভাবে তার ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত এবং বিশেষ করে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত। তো আমরা এটা নিয়ে আরো শো করব। আজকে অলরেডি হয়ে গেছে 40 মিনিট হয়ে গেছে, আমরা 10 মিনিট আলাপ করব রাজনীতি নিয়ে, যেটা আমি শুরুতে ঘোষণা দিয়েছি। আমি এটাই একই বিষয়, যে আমার অ্যানালাইসিস, এটা তো একটা আড্ডা আপনার সাথে, এটা আমরা আর কি একটা আড্ডা দিচ্ছি, যে আমাদের অনেক সহকর্মী তারা দেখবে। আমি মনে করি যে আস্তে আস্তে আমরা আমাদের মতো লোক কথা বলতে হবে, যে এখন যদি আমরা অ্যানালাইসিস না করি যে বস্তুতে কি ভুল হয়েছে, তাহলে কিন্তু দেশ ঠিক হবে না। ঠিক আমি দেখলাম আমার অ্যানালাইসিস
যে আওয়ামী লীগের মতো একটা পুরাতন দল, বঙ্গবন্ধুর মতন লিডার, তার হাতে করা দল, সেই দলের কিন্তু একটা সুযোগ হয়েছিল 2008 সালে ক্ষমতা আসার পরে, বিশেষ করে 96 বাদ দিলাম, 96 বাদ দিলাম, 2008 সালে 9 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আমার ধারণা ভিত্তিতে আওয়ামী লীগের সামনে কিন্তু বিশাল সুযোগ ছিল দেশে একটা গুড গভর্নেন্স দিয়ে, যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ দলের নেতা কর্মীদের উপর ডিপেন্ডেন্ট করত এবং দেশটাকে ঠিকঠাক শাসন করত, আমি নিশ্চিত তার ভোট চুরি করা লাগতো না, দুঃশাসন লুটপাট করা লাগতো না, আওয়ামী লীগ কিন্তু জনগণের ভোটে কিন্তু ক্ষমতায় থাকতে পারতো। কিন্তু আমি দেখলাম, আমার অ্যানালাইসিস, এই আওয়ামী লীগ কি হলো, প্রথম টার্মেই, 5 বছরের প্রথম টার্মেই তারা হয়ে গেল আস্তে আস্তে এক ধরনের অলিগার শ্রেণীর দলে পরিণত হয়ে গেল, এবং প্রধানমন্ত্রী এটা মানে কাছের দেয়ালে বন্দী হয়ে গেল, এবং আওয়ামী লীগের যত সারা বাংলাদেশের ত্যাগী নেতা কর্মী তাদেরকে মূল্যায়ন করা হলো না। ত্যাগী নেতা কর্মী বাদ দিয়ে এক শ্রেণীর পরিবারতন্ত্র, দলবাজি এবং এক ধরনের অলিগার নিয়ে একটা আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ আমরা দেখলাম। আমি মনে করি যে আজকে যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনা ওই রিয়েল রাজনীতি করতেন, তার নেতা কর্মী নির্ভর থাকতেন, আজকে কিন্তু আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না। আজকে শেখ হাসিনা শুধু একা বিপদে পড়ে নাই, তার পরিবার এবং দেশের কোটি কোটি মানুষকে বিপদে ফেলেছে। তো আপনি কি আমার মতো মনে করেন যে ওই শেখ হাসিনা দলের সাধারণ নেতা কর্মীদের মূল্যায়ন করে নাই, সে মনে করছে যে আমার প্রশাসন আমার ক্ষমতায় আনবে, ওই সামরিক বেসামরিক প্রশাসন তাদেরকে সে কবজায় করে নিয়ে চাইছে যে আমার দলের নেতা কর্মী দরকার নাই। আমি শুনছি অনেক এমপি কে বলতে শুনছি, আমার এলাকায় শুনছি, বলছে তোর মতো কর্মী আমার দরকার নাই, ভোট চাওয়া লাগবে না, আমি নমিনেশন পাইলে ক্ষমতায় চলে আসবো। এই যে একটা নমিনেশন পাইলে ক্ষমতায় চলে আসবো, দলটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল কেন? আপনি কি আমার সাথে একমত পোষণ করেন যে এই ধরনের ক্ষমতা অপব্যবহার করার কারণে আজকে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে? আওয়ামী লীগের বিষয়ে আমার বক্তব্য দুইটা। একটা, প্রথম বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একই ভুল দ্বিতীয় দফায়ও করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তাজউদ্দিনের মতো পরীক্ষিত নেতাকে দূরে রেখে খন্দকার মোস্তাকের মতো নেতার হাঁসের মাংস রুটির পিঠা খাওয়ার যে লোভ সামাল দিতে না পারেন নাই বলে ওনাকে 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে। উনি আর আপন পর চিনতে পারেন নাই। উনি কুমিল্লায় খন্দকার মোস্তাককে উনি জোর করে জিতে আনছিলেন। এই যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ 75 স্বাধীনতার পরে জাসদ যখন নামে একটা রাজনৈতিক দল তৈরি হয়, এই দলটাকে দমন পীড়ন না করে যদি সহজভাবে গ্রহণ করতেন, তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হইতো। তখন রক্ষী বাহিনী যদি উনি না তৈরি করতেন, তার মানে উনি রাজনৈতিক সরকার হয়ে রাজনৈতিকভাবে সমাধানের পথে না গিয়ে উনি বল প্রয়োগ নীতি, সেটি হচ্ছে রক্ষী বাহিনী, এবং সেই নীতি, হ্যাঁ, বাকশাল, এবং এইটার পরিণতি ভালো হয় নাই। এই আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা শিখবেন বলেই অনেক প্রবীণ সাংবাদিকরা মনে করেন, বিশেষজ্ঞরা মনে করেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি। 2096 সালে ওনার সরকার উপর আমি বলবো যে একদম রাজনৈতিক সরকার ছিল। কারণ ওই সময় সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, একদম দলের ভেটার নেতারাই ওই সময় ছিলেন। কিন্তু 2096 ওনার নির্বাচনে পরাজয়ের পর উনি মনে করলেন এই নেতাদের আর দরকার নাই। 2001 সালে, হ্যাঁ, 2008-এর নির্বাচনের মধ্য দিয়ে উনি ক্ষমতায় আসার পরে উনি আবার কি ভুল করলেন, সৈয়দ আশরাফের মতো একটি ত্যাগী নেতাকে, আপাদমস্তক সৎ সাধারণ সম্পাদককে সরায় দিয়ে ওবায়দুল কাদেরের মতো একটি চরম দুর্নীতিবাজ নেতাকে সাধারণ সম্পাদক করলেন। দলের শীর্ষ নেতা যদি দুর্নীতিবাজ হন, এবং উনি কি করলেন আপনি খেয়াল করবেন, 96 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন ওনার পরিবারের মাত্র একজন সদস্য মন্ত্রী ছিলেন, সেটি হচ্ছে শেখ ফজলুল করিম সেলিম। কিন্তু 2008-এ যখন ওনারা আসলেন, ওনার পরিবারের মন্ত্রী বাইরেও, মন্ত্রী হয়তো ওইভাবে ছিলেন না, কিন্তু সকল জায়গায় ওনার পরিবারের লোকজন ছিলেন। হ্যাঁ, আর উনি অতিমাত্রায় কিছু ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দিলেন, সেই ব্যবসায়ীদেরও তার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিলেন। উনি অতিমাত্রায় আমলা নির্ভর হলেন। আপনার মনে আছে সংসদে তোফায়েল আহমেদ সাহেব, প্রবীণ রাজনীতিবিদ, উনি বলেছিলেন
যে আমাদের কথায় মাঠ প্রশাসন শোনে না, ওখানে যা কিছু হয় ডিসিএসপির কথায়, এই কথাটা বলার পরে তোফায়েল আহমেদকে দলীয় সভানেত্রী নিগৃহীত করেছেন। উনি খুবই বাজেভাবে আক্রমণ করেছেন। শুধু তোফায়েল আহমেদ সাহেব না, আব্দুল লতিফ সিদ্দিকীর মতো প্রবীণ রাজনীতিবিদকে উনি দলে রাখেন নাই। ডক্টর কামাল হোসেনের মতো লোক, কাদের সিদ্দিকীর মতো, ফজলুর রহমানের মতো। আজকে শেখ মুজিব বঙ্গবন্ধুর কথা, আওয়ামী লীগের কথা সবচেয়ে বেশি বলে ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান। কিন্তু কই ফজলুর রহমানকে উনি ছুঁড়ে ফেলায়। হ্যাঁ, এবং আওয়ামী লীগ বলাই হয় যে আওয়ামী লীগ হচ্ছে কর্মীদের দল। আর আরেকটু বলি, এই দলটা তো শুধুমাত্র বঙ্গবন্ধু একা করেন নাই। এই দল ঘোড়ার পিছনে মাওলানা ভাসানী, শামসুল হক সহ অনেক রাজনীতিবিদের অবদান আছে। তাদের তো কোনো নামটা উচ্চারণ হয়নি। হ্যাঁ, সব যেন একজন। একইভাবে দল যেমন সব একজন, একইভাবে সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, উনিও সবসময় এমন একটা প্রচার চালিয়েছিলেন যে কাউকে দরকার নেই। ওনার নিরাপত্তা উপদেষ্টা, ওনার মুখ্য সচিব, ওনার ক্যাবিনেট সেক্রেটারি, ওনাকে কেন্দ্র করে কিছু আমলা, এবং ওনাকে কেন্দ্র করে কিছু পুলিশ করে, যে বেনজির সাহেবদের মতো পুলিশ কর্মকর্তা। হ্যাঁ, এইরকম কিছু আরো অনেকের নাম আনা যায়, কিন্তু বললাম না। আল জাজিরার কল্যাণে আমরা অনেক মাইম্যানদের নাম আমরা দেখেছি, সেইগুলো আমি না বলি। কিন্তু আওয়ামী লীগ এইভাবে জনবিচ্ছিন্ন হয়েছে। এবং আমার সবচেয়ে কষ্ট লাগে এখন যে 5ই আগস্টের পরে আগে শেখ হাসিনার পুরো পরিবারের দেশ ছেড়ে চলে গেছে। আওয়ামী লীগের প্রভাবশালী দাপুটি অর্থবান সব এমপিরা চলে গেছে। শেখ হাসিনার ভারতে এটা দ্বিতীয় অভিজ্ঞতা, এটা তার জন্য নতুন না। উনি এর আগেও ভারতে ছিলেন, ওনার বোনও ভারতে ছিলেন, অতএব এটা তার জন্য নতুন কিছু না। কিন্তু এই 5ই আগস্টের পরেও দেখা যায় এখনো কিন্তু কিছু সেই ত্যাগী নেতা কর্মী একটু সুযোগ পাইলে একটা মিছিল করে, মিটিং করে, গ্রেপ্তার হয়, হয়রানির শিকার হয়। হ্যাঁ, কিন্তু আমি 100 ভাগ নিশ্চিত এদের এই সংগ্রামের মধ্য দিয়ে আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আবার আওয়ামী লীগ চালাবে আবুল হাসনাত আব্দুল্লাহ, আবার আওয়ামী লীগ চালাবে শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তন্ময়, এরাই চালাবে। তাহলে ভাই তুমি কার জন্য জীবন দাও, কার জন্য লড়াই করো, কার জন্য মাঠে নাও? আওয়ামী লীগ আমি আপনাকে বলি যে আমি আপনার এই প্রোগ্রামে আসার আগে আমাকে একজন আওয়ামী লীগের এক নেতা, উনি এই মুহূর্তে লন্ডনে আছেন, উনি আমাকে ফোনে একটা তথ্য দিয়েছে, আমি শুনে খুব অবাক হইলাম। উনি বললেন যে 2008 সালের নির্বাচনের পরে যে প্রথম 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, প্রতিটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, সভা সমাবেশে, মিটিং এ, গুরুত্বপূর্ণ মিটিং এ সভাপতিত্ব করতেন এমপিরা। এরপরে সব জায়গায় ডিসি, ইউনো সভাপতিত্ব করতেন, এমপিদের কোনো সেল ছিল না। তাহলে আপনি বলেন, নির্বাচিত হবে এমপিরা, কিন্তু সেই এমপির কোনো সেল ছিল না। আমলা নির্ভর এবং দুর্নীতিবাজ আমলা। এই আমলা তো বললে আবার ভুল হবে, মানে একেবারে শতভাগ দুর্নীতিবাজ আমলা, শতভাগ কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী, শতভাগ কিছু সামরিক বেসামরিক কর্মকর্তা, এবং তাদের উপরে নির্ভর করার কারণে এবং আওয়ামী লীগ একটি শূন্য রাজনৈতিক দল। আমরা অনেক আবার এটা মনে করার কোনো কারণ নাই যে আওয়ামী লীগের আবেদন ফুরায় গেছে। আওয়ামী লীগের কর্মীরা থাকবে, কারণ আওয়ামী লীগ 35-36% ভোটার এখন আওয়ামী লীগের আছে, এরা তো থাকবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে, আপনি যে কথাটা বলছিলেন যে আওয়ামী লীগ চাইলে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চাইলে একটি অন্য বাংলাদেশ উপহার দিতে পারতো, কিন্তু সেটা দুর্ভাগ্য, সেটা পাইলাম না। আমরা পাইলাম একটি দুর্নীতিবাজ সরকার, হাজার হাজার কোটি টাকা পাচারের সরকার, লুটপাটের সরকার। এমনকি বিশেষ করে করোনার সময় আমরা যা দেখলাম সেইটা তো মানে ভাষায় প্রকাশ করা, কিন্তু ওই কথার সেই শুরুতেই যে আমাদের দল তেলবার সাংবাদিকরা যদি এই লেখাগুলো লিখতেন, শেখ হাসিনার এই অপশাসন দীর্ঘায়িত হতো না, কিন্তু তারা লিখলেন না। আমি আমি এই কথাটা বলে শেষ করব, আবার শেষ বিষয়, আমরা অনেকক্ষণ হয়ে গেছে আমাদের, যারা আমাদের এই অনুষ্ঠানটা পরে দেখবেন তারা হয়তো মাঝে একটু অধৈর্য হয়ে যাবেন, কিন্তু আমি এই একটা বিষয় বলেই আজকের প্রোগ্রামটা শেষ করব। সেটি হলো, এখন শেখ হাসিনা ভারতে বসে প্রায় প্রতিদিনই উনি ফোনে কথা বলছেন,
দেশে বিদেশে বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে, এবং উনি প্রতিনিয়ত এখন সর্বশেষ গত কয়েকদিনে তো উনি অর্ডারই দিয়ে দিচ্ছেন যে তোমরা যার যা আছে রাস্তায় নেমে পড়ো, প্রতিরোধ করো, প্রতিবাদ করো, কোনো ক্ষমা নাই। আমার কথা হলো যে দেখেন বাংলাদেশে এই বারবারই কি আপনারা কিন্তু সন্তান নিয়ে আপনারা সেভ হয়ে যাবেন। দেখেন বাংলাদেশে মরবে সাধারণ মানুষ, সাধারণ মানুষ জেল খাটবে, সাধারণ নেতাকর্মীরা মরবে, জেল খাটবে আপনাদের ক্ষমতা আনার জন্য, আপনাদের ভালো রাখার জন্য। আপনারা এই রাজনীতি করেন। আপনি তো আওয়ামী লীগের লক্ষ লক্ষ কয়েক কোটি আপনার নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী সবাইকে বিপদের মধ্যে ফেলে আপনি তো আপনার পরিবার নিয়ে আপনি তো পালিয়ে গেলেন, সেভ হয়ে গেলেন। এই যারা যারা বাংলাদেশে যারা জেনুইন, এবং আরেকটা কথা মামুন ভাই, যারা দুর্নীতি করছে, লুটপাট করছে, সেসব আমলারা, রাজনীতিবিদরা, তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু তারা আগেই বুঝতে পেরে বিদেশে তারা পালায় গেছে। আমার কথা হলো তো আপনার এই রাজনীতি এরা এরা কতবার বিশ্বাস করবে আপনাদের কে হবে? আপনারা যে একটা আবেগ তৈরি করেন, আপনাদের ভুলের খেসারত এরা কতবার দিবে? এই রাজনীতি থেকে আপনাদের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্মের কি শেখার আছে? বারবারই আপনারা সেভে থাকবেন, আপনাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করে বিদেশে থাকবে, বিদেশে নাগরিক হবে, আর আপনারা হবেন প্রধানমন্ত্রী, আপনারা হবেন মন্ত্রী, এমপি, আর আমরা সাধারণ মানুষ থাকবো আর মার খাবো, রক্ত দিব বারবার। আপনার মতামত? এটা তো এখন আমি ওই যে আপনাকে একটু আগে বলছিলাম যে আমার একজন এই মুহূর্তে মানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের 3বারের এমপি, এবং 5ই আগস্টের পরে উনি নির্বিঘ্নে লন্ডনে চলে গেছেন, এখন সপরিবারে এখন লন্ডনে থাকেন। উনি বলেছেন যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের ক্ষমতার উৎস হচ্ছে তার দলীয় কর্মী বাহিনী, তার বিশাল যে সমর্থক। এবং নিঃসন্দেহে এটা সত্য যে সেই 70-এর নির্বাচন থেকে আমরা দেখে আসছি যে আওয়ামী লীগের এই দুর্দিনে দুঃসময়ে তার কর্মী সমর্থকরাই হচ্ছে মূল ভরসার জায়গা। কিন্তু এটাও ঠিক যে এই কর্মী সমর্থকদের উপরে ভিত্তি করে দলটা ক্ষমতায় আসে, কিন্তু তারপর আর কর্মী সমর্থক নিবেদিত ত্যাগী ভুলে যায়। তো আপনি 15.5 বছর আগে যারা বিভিন্ন বিদেশে ছিলেন বিভিন্ন সময়, তারা 5ই আগস্টের পর এখন দেশে আসার পরে বিভিন্ন পদ পদবি গ্রহণ করছে, আরো আসবে। এরাও আওয়ামী লীগ এইভাবে চলে গেছে। আবার কোনোদিন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তখন হয়তো হাসান মাহমুদ সাহেব জীবিত থাকবেন না, ওনার ছেলে এসে এমপি হবেন চিটাগাং থেকে। হ্যাঁ, শামীম ওসমান এমপি হইতে পারবেন না, বিদেশে থাকা হয়তো একটা সময় 10 বছর পরে মধ্যে হয়তো উনি মারা গেলেন, ওনার ছেলে এসে নারায়ণগঞ্জে হাল ধরলেন। মানে বাংলাদেশে আমরা গণতন্ত্রের আড়ালে ওইভাবেই। আমি যে কথাটা বলতে চাই সেইটা ঠিক, আপনার সাথে আমি একমত যে এর আগেও ধরেন 15ই আগস্টের আগে শেখ হাসিনা, শেখ রেহানা, ওনারা ধরেন সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন, তারা তো ওই সময় দেশের বাইরে ছিলেন। আর এবার তারা পরিস্থিতির কারণেই ওনারা বুঝতে পারছেন যে এই দেশে থাকা তাদের জন্য আর নিরাপদ না, এই জন্য তারা চলে গেছে। এবং কাদের সহযোগিতায় গেছেন আপনারা এটা সবাই জানে, মিডিয়া জানে, নতুন করে বলার কিছু নাই। এবং উনি ইতিমধ্যে আমি যতদূর জানি উনি 36টা জেলার নেতৃবৃন্দর সঙ্গে উনি ভিডিও কলে কথা বলেছেন। উনি দলের নেতা কর্মীদেরকে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আর বেশি দিন নাই, এরা চলে যাবে, যাওয়ার সময়ের অপেক্ষা মাত্র, এবং আওয়ামী লীগকে উনি নির্দেশ দিয়েছেন ঘুরে দাঁড়ানোর জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি বাদে আওয়ামী লীগের যারা অন্য বড় বড় যারা দুর্নীতিবাজ, যেমন ওবায়দুল কাদের, সারা প্রতিদিন কথা বলা লোক, উনি কিন্তু এখন বলে না। হ্যাঁ, উনি ওর কোথায় জানি আমরা, কিন্তু উনি আর কোনো কথা বলেন না। তো উনি বলেন ওনারও হয়তো ভরসার জায়গা ওনার কর্মী। কিন্তু এটা খুব দুঃখজনক, সেটা হচ্ছে বাংলাদেশের যে কষ্টটা, যে অভিমানটা, যে দুঃখটা বা যে যন্ত্রণাটা কেউ বুঝতে চান না। আমাদের রাজনীতিবিদরা সবসময় কিন্তু এই ভুলটা করেন। 70-এর নির্বাচনে মাওলানা ভাসানী নির্বাচন বর্জন না করলে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু বড় নেতা হইতেন না ভাসানী হইতেন, সেই বিতর্কে যাব না। কিন্তু রাজনীতিবিদরা যদি সময় মতো ভুল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু তার খেসারত দিতে। আমি কেন বললাম এই কথাটা, যেটা হচ্ছে যে এবারের পরিবর্তন কিন্তু গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, এই তথাকথিত কেতাবি ভাষার জন্য না। এবারের পরিবর্তনটা এই যে ছাত্র, যুবক, তরুণদের যে একটা বিশাল আত্মত্যাগ, 15.5 বছরে যারা অনেক কিছু পারে নাই তারা করছে, এটা করার পিছনে তাদের পিছনে অনেক বড় একটা মোটিভ ছিল, একটা বড় পরিবর্তন।
হ্যাঁ, বড় পরিবর্তন। ব্যাপক পরিবর্তন না হইলে ওই যে আবু সাইদের মতো ছেলেরা একদম প্রকাশ্যে বুকের মধ্যে গুলি নিতে পারে না। তো এই এই পরিবর্তন, এই তরুণদের চাওয়া পাওয়াকে যদি আমাদের দেশের রাজনীতিবিদরা, বিশেষ করে আওয়ামী লীগের, আমি আগেও বলছি এখনো বলি, আওয়ামী লীগের অনুতপ্ত হওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত, ভুল স্বীকার করা উচিত, দুর্নীতিবাজ লুটেরাদের ব্যাপারে ব্যবস্থা নিতে না পারার কারণে ক্ষমা চাওয়া উচিত। এই ভুলগুলো তার স্বীকার করতে হবে প্রথম। এবং করে নাই তো যে কিন্তু ভাই। কর্মীরা করে নেই, এখনো করে নেই, যে মামুন ভাই, আমি মনে কর্মীরা করি এই যদি মামুন নিপীড়িত নির্যাতিত তাদেরকেও মূল্যায়ন করতে পারে নাই, এর জন্য ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, মামুন কারণ ভাই, আমি যদি হ্যাঁ যদি আজকে যদি আজকে বিশ্বাস, আমি আমি ফিল করি যদি শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে যদি এই ধরনের বক্তব্য না দিয়ে শুরু থেকে উনি অ্যানালাইসিস করত এবং বলতো যে হ্যাঁ 15 বছরে আমাদের এই ভুল হয়েছে, আমার এই ভুল হয়েছে, বিশ্বাস করেন আমি ফিল করি বাংলাদেশের মানুষ তো আবেগপ্রবণ, অনেকেই কিন্তু ওনাকে ক্ষমা করে দিত, ভুলে যেত। এবং আমি মনে করি আওয়ামী লীগের জন্য একটা অন্যরকম দ্বার সৃষ্টি হতো। সেটি না করে উনি অন্য পথ বেছে নিয়েছেন। তো আজকে আমাদের সময় হাতে আওয়ামী লীগের পুরো 47 সালে আওয়ামী লীগের জন্মের পরে আওয়ামী লীগ কখনো ভুল স্বীকার করেনি। আওয়ামী লীগ বাকশাল গঠন করতে ভুল স্বীকার করে নাই। করবে না, আওয়ামী লীগ অবশ্যই করবে রক্ষী বাহিনী গঠন করতে ভুল স্বীকার করে নাই। রক্ষী না। বাহিনীর দিয়ে জাসদকে দমন পীড়ন করছে, ভুল স্বীকার করে নাই। 96-তে ক্ষমতায় আসার পরে যে বিচার বিভাগকে দলীয়করণ করছে, তারপরে শেয়ার বাজার লুটপাট করে দিল সালমান এফ রহমানের নেতৃত্বে, ভুল স্বীকার করে নাই। আওয়ামী লীগের ইতিহাসে ভুল স্বীকার করার কোনো নজির নাই। আমি আপনাদের বলি, এটা মনে করার কারণ নাই যে আমি আওয়ামী লীগ বিদ্বেষী। না 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 না, হম আমাদের আমি বলি যে একটা আমাদের বড় ভাই, রাজনৈতিক দল, আপনি ভারতের বিরুদ্ধে, ভারত নিয়ে কথা বলে তো অনেকে, পাকিস্তান নিয়ে অনেকে, পাকিস্তানেও দেখবেন ইমরান খান তার ভুল স্বীকার করে। হ্যাঁ, মুসলিম লীগ ভুল স্বীকার করে, ভারতেও কংগ্রেস ভুল স্বীকার করে, বিজেপি আপনি ভুল স্বীকার করে। কিন্তু আমাদের এত বড় একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ, সে কখনোই কোনোদিন জন্মের পর থেকে আজ পর্যন্ত ভুল তো স্বীকার করেই নাই, বরঞ্চ ইতিহাসকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করছে। মামুন ভাই, আমি বঙ্গবন্ধুর এখানে চাইতে 52 ভাষা আমাদের আন্দোলনে যাদের অবদান বেশি ছিল তাদের স্বীকার না করে বঙ্গবন্ধুকে ভাষা সৈনিক বানানোর চেষ্টা হয়েছে। মানে এই যে ইতিহাস বিকৃতি, যার যা অবদান তা না দেওয়া, ভুল স্বীকার না করা, এইটা আওয়ামী লীগের রক্তে মাংসে অস্থি মজ্জায় এটা। মামুন ভাই, আপনাকে থামাতে হচ্ছে, আমাদের হয়ে গেছে প্রায় 1 ঘন্টা না, কাছাকাছি। আমরা আমি অনেক যখন কথা বলবো। আলোচনা যখন আলোচনা আমাদের জমে উঠেছে তখন আজকে আমরা রাখতে হচ্ছে। আমি মনে করি আপনার সাথে এই ধরনের আড্ডা আরো হবে এবং সমসাময়িক বিষয় নিয়ে। তো আমরা এটাই শেষ, যে আওয়ামী লীগ আসলে কখনো ভুল স্বীকার করে নাই। আওয়ামী লীগ ভুল স্বীকার করলে অনেক দূর আগাতে পারতো, আর ভুল স্বীকার না করার কারণে এরকম বড় বড় ভুল করছে, তার খেসারত দিচ্ছে আওয়ামী লীগ এবং দেশের মানুষ, এবং দেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শেষ করছি এবং প্রত্যাশা করছি এটা বলে যে আমাদের সাংবাদিক সমাজ তারা পেশাদারিত্ব গ্রহণ একটা একটা 30 সেকেন্ড একটু সময় নেই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নামে একটা রাজনৈতিক দল আছে, সিপিপি। তারা জিয়াউর রহমানের সময় খাল কাটা কর্মসূচিতে সমর্থন দিয়েছিল, এবং তারা আবার দলীয় ফোরামে আলোচনা করে বলছে যে আমরা জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচিতে সমর্থন দেওয়া আমাদের ভুল ছিল। মানে একটি রাজনৈতিক দলের আত্মসমালোচনা থাকা দরকার, ভুল স্বীকার করার প্রবণতা থাকা দরকার। আওয়ামী লীগের এটা না, কখনোই নেই। আওয়ামী লীগ স্বীকার না করার কারণে আজ খেসারত দিচ্ছে, এবং সেই কারণে দেশের মানুষের খেসারত দিতে হয়েছে, দেশকেও তারা অনেক পিছাই দিয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এই প্রত্যাশা করতে চাই যে আমাদের শুধু আওয়ামী লীগ না, আমাদের রাজনীতিবিদরা তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিবে, ভুল স্বীকার করবে। ভুল স্বীকার করা মহৎ কাজ। ভুল স্বীকার করলে তার সামনে ভুল কম হয়। একই সঙ্গে আমরা শেষ করব যে আমাদের যারা সাংবাদিকরা আছেন তারা আল্লাহর রাস্তে দলবাজি চাটুকার থেকে বেরিয়ে আসেন। কারণ আমরা সাংবাদিকরা যদি পেশাদার না হইতে পারি, দলবাজি মুক্ত না হইতে পারি, তাহলে দেশের কোনো কিছুই ঠিক হবে না। আমরা এই প্রত্যাশা করি। এবং শেখ মামুনুর রশিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আপনার সাথে এরকম আরো অনেক বিষয় নিয়ে আমার আরো অনেক কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।